কৃষক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 7ই আগস্ট 2021 পর্যন্ত মোট 316 কোটি 17 লক্ষ টাকা জমা হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2018-19 থেকে 2020-21 অর্থবছর পর্যন্ত মোট 3,02,577 জন কৃষকের বীমার আওতায় এসেছে, যা 2015-16 থেকে 17-18 পর্যন্তের অর্থবছরের চেয়ে 1190 গুণা বেশি। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পে 2015-16 থেকে 2017-18 অর্থবর্ষে মোট 1,60,400টি কিষাণ ক্রেডিট কার্ড বিলি করা হয়েছে। 2018-19 থেকে 2020-21 অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে 1,99,959টি, যা পূর্ববর্তী 3টি অর্থবছরের তুলনায় 25% বেশি। ইতিমধ্যেই কৃষকদের বার্ষিক গড় আয় 2015-16 অর্থবছরে 6,580 টাকা থেকে 2021 অর্থবছরে 11,096 টাকা হয়েছে। কৃষকদের আর্থিক উন্নতিতে, ফসলের ন্যায্য দাম দিতে এবং কোনো প্রকার মধ্যস্থতাকারীর হাত থেকে কৃষকদের নিস্তার দেওয়ার রাজ্য সরকার 2018 সালের ডিসেম্বর থেকে ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু করে। ধান কেনার প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতি করা হয়েছে। চলতি বিপদ দানের জন্য 1,33,200 ডোজ শর্টেড সিমেন্ট বপন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতি ক্ষেত্রে মাত্র 15 টাকার বিনিময়ে সুবিধাভোগীদের এর সুযোগ দেওয়া হচ্ছে। দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে রাজ্য বেসরকারি বিনিয়োগ বাড়ার পাশাপাশি দুগ্ধ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গত 2018-19 থেকে 2020-21 এই 3 অর্থবছরে মোট 5,86,948 মেট্রিক টন দুধ উৎপাদন করা হচ্ছে, যা 2015-16 থেকে 2017-18 অর্থবছরে উৎপাদিত দুধের পরিমাণ 4,86,080 মেট্রিক টনের তুলনায় 21% বেশি। মাংসের উৎপাদন রাজ্যে গত 18-19 থেকে 20-21 অর্থবছরে মোট 1 টন হয়েছে, যা 2015-16 থেকে 2017-18 অর্থবছরে উৎপাদিত মাংসের পরিমাণ 1,22,300 মেট্রিক টনের তুলনায় 24% বেশি। রাজ্যে গত 18-19 থেকে 2020-21 অর্থবছরে মোট 87 কোটি 34 লক্ষ ডিমের উৎপাদন করা হয়েছে, যা 2015-16 থেকে 2017-18 অর্থবছরে 70 কোটি 76 লক্ষ ডিম উৎপাদনের তুলনায় 23। মাছের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি মাছ চাষের জন্য জলাশয় এলাকা 800 হেক্টর বৃদ্ধি পাওয়ার মাছ চাষের এলাকা বেড়ে দাঁড়িয়েছে 29,503.39 হেক্টর। মৎস্য চাষীদের সংখ্যা 2017-18 সালে ছিল 1,87,000, যা 2020-21 সালের শেষে বেড়ে দাঁড়িয়েছে 1,97,000। রাজ্যে মাছের উৎপাদন গত 2018-19 থেকে 20-21 অর্থবছরে মোট 2,29,571 মেট্রিক টন হয়েছিল, যা 2015-16 থেকে 2017-18 অর্থবছরে 2,12,616 মেট্রিক টন মাছের উৎপাদনের তুলনায় প্রায় 8% বেশি। রাজ্যে মোট মাছ ও শুকনো মাছ বিক্রেতার সংখ্যা 7,483 জন। এর মধ্যে তপশিলি জাতিভুক্ত রয়েছেন 6,088 জন। তপশিলি জাতি কল্যাণ দপ্তর তপশিলি জাতিভুক্ত মাছ ও শুকনো মাছ বিক্রেতাদের পারিবারিক আয় বৃদ্ধির জন্য একটি বিশেষ ধারণ করেছে। উক্ত প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতিভুক্ত মাছ ও শুকনো মাছ বিক্রেতা মোট 4,000 জনকে 2021-22 সালে তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম এবং ব্যাংকের ঋণ রাজ্য সরকারের ভর্তুকি প্রদান করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্য সরকার 2022-23 থেকে 2024-25 এই 3 বছরের মেয়াদী মিশন ফর কমার্শিয়ালাইজেশন অফ জ্যাকফ্রুটস অ্যান্ড পাইনঅ্যাপল সরকার মাত্র 50% ভাড়ায় রাজ্যের বিভিন্ন ফল বহিরাজ্যে প্রেরণ করা সহজতর হয়েছে। ত্রিপুরা আগর উড পলিসি 2021 গত 19শে জুলাই 2021 সালে তা ঘোষণা করা হয়েছে। আগামী 5 বছরের মধ্যে 50 লক্ষের আগরের চারা লাগানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ইতিমধ্যে 5 লক্ষ চারা চলতি বছরের বনায়ন কর্মসূচিতে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আশা করা যাচ্ছে যে আগামী 2000 যে প্রকল্প
প্রত্যেকের ঘরে জল পৌঁছে দেওয়া। রাজ্যের মোট 10,24,174 পরিবারের মধ্যে এখন পর্যন্ত 3,48,820টি পরিবারের টেপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে 2,48,595টি পরিবার, শহর এলাকায় 1,225টি পরিবার। 100% সফলতার লক্ষ্যে বাকি 6,75,354টি পরিবারের 2022 সালের ডিসেম্বর মধ্যে পানীয় জলের সংযোগ দেওয়া হবে। রাজ্য জল জীবন মিশন জাতীয় স্তরের তুলনায় অনেক দ্রুত গতিতে রূপায়িত হচ্ছে। 2017-18 সালে জল জীবন মিশনের আওতায় রাজ্যে মাত্র যে হাউস কানেকশন ছিল 2.4% এবং জাতীয় স্তরে তখন 17% পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত রাজ্যে 33% এবং জাতীয় স্তরে 37% বাড়িতে পাইপলাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। বর্তমান স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স টু ট্রাইবাল সাব মন্ত্রক গ্রামের সুসংহত বিকাশের লক্ষ্যে একটি নতুন প্রকল্প চালু করবে। যেসব গ্রামে কমপক্ষে 50% জনজাতি জনসংখ্যা রয়েছে এবং ন্যূনতম 500 জন জনজাতি সম্প্রদায়ের জনগণের বসবাস রয়েছে, সেখানে এই প্রকল্প বাস্তবায়িত হবে। সেজন্য ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রক ত্রিপুরার 375টি গ্রামকে চিহ্নিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক সুবিধা, আবাসন, আয়ের যেসব সমস্যা রয়েছে তা ধাপে ধাপে সমাধান করে জনজাতি গ্রামগুলিকে আদর্শ গ্রামে রূপান্তরিত করাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্পে বিশেষ করে যেখানে ট্রাইবাল সাবপ্ল্যান, সিডিএন, ট্রাইব কম্পোনেন্ট চিহ্নিত করা হয়েছে, সেখান থেকে অর্থ সংগ্রহ করে এই প্রকল্প রূপায়ণ করা হবে। এই প্রকল্পে রাজ্যকে অর্থ দেওয়া হবে 100% গ্র্যান্টিনাইন হিসাবে। গ্যাপ ফিলিং কম্পোনেন্ট হিসাবে রাজ্যের প্রতিটি নতুন গ্রামকে দেওয়া হবে 22.62 লক্ষ টাকা পর্যন্ত। এই অর্থ টেকনিক্যাল রিসোর্স সাপোর্ট, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন, সচেতনতা সৃষ্টি, প্রচার ইত্যাদি সহ রাজ্য, জেলা এবং গ্রাম স্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য দেওয়া হবে। বিভিন্ন কাজের জন্য প্রতিটি গ্রামকে দেওয়া হবে 8 লক্ষ টাকা। সবচেয়ে সফল 3টি গ্রামকে যথাক্রমে মাত্র 3টি, প্রতিটি স্কুলের জন্য 68 কোটি টাকা করে মোট 680 কোটি টাকা কেন্দ্র সরকার ত্রিপুরা রাজ্যের জন্য বরাদ্দ করেছে। উন্নত মানের রাবার বাগানের এলাকা বাড়াতে এবং স্থানীয় রাবার চাষিদের জন্য বাজার সম্প্রসারিত করার ত্রিপুরা সরকার রাজ্যে মুখ্যমন্ত্রী রাবার মিশন চালু করেছে। অটোমেটিক টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আত্মা সহায়তায় ভারত সরকার 30,000 হেক্টর এলাকায় রাবার চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। পাট্টা জমি, যৌথ জমি, অ্যালটমেন্ট প্রাপ্ত জমি, যৌথ মালিকানাধীন জমি এবং পুরনো বাগানে এই উদ্যোগ বাস্তবায়িত হবে। সুবিধাভোগীদের জন্য ব্যাংক থেকে সম্পূর্ণ ঋণের ব্যবস্থা করা হবে। প্রতি হেক্টর জমিতে রাবার বাগান সৃষ্টি করতে খরচের সর্বমোট 3,05,452 টাকা। রাবার সিটের গুণগত মান উন্নত করার জন্য মোট 200টি স্মোক হাউস বরাদ্দ করা হয়েছে। গুণগত মান উন্নত হওয়ার ফলে রাবার উৎপাদনের আয় বেড়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে এই আত্মার যে প্রকল্প প্রাইভেট, তার মাধ্যমে যে 30,000 হেক্টর জমিতে রাবার চাষ হবে, আগামী 5 বছরের মধ্যে সেখানে কমসে কম 600 কোটি টাকার ইকোনমি তৈরি হবে। আমার সরকারের বিশ্বাস করে যে সমস্ত নাগরিকদের জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রত্যন্ত জনজাতি এলাকায় উন্নয়নমূলক কাজের নজরদারির জন্য সক্রিয় পদক্ষেপ নিতে হবে। এই অনুযায়ী ট্রান্সফরমেশন অফ সম্প্রদায়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, যা একটি ঐতিহাসিক এবং উল্লেখযোগ্য ঘটনা। চুক্তি অনুযায়ী প্রায় 37,136 জন ইয়াং ডিসপ্লেস যারা রয়েছে রাজ্যে পুনর্বাস এবং তাদের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার এককালীন প্রায় 600 কোটি টাকার প্যাকেজ প্রদান করেছে। 1250টি শরণার্থী শিবিরকে গোমতী জেলার পশ্চিম কালাঝুরি এবং উত্তর ত্রিপুরা জেলার ভান্ডারিমা
পুষ্পরামপাড়া এই দুটি স্থানে পুনর্বাসনের প্রাথমিক কাজ সম্প্রতি শুরু করা হয়েছে। আরও 12টি স্থানে পুনর্বাসনের কাজ চলছে। সমস্ত ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে মিশন 100 প্রকল্পে বিদ্যা জ্যোতি বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এটা একটা নতুন প্রকল্প। এই প্রকল্পে 71টি বাংলা মিডিয়াম বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় CBSE আওতায় আনা হবে এবং তখন এরকম বিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে 100টি। ত্রিপুরাকে একটি শিক্ষামূলক হাব রূপে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে বেসরকারি উদ্যোগীদের উৎসাহিত করার লক্ষ্যে একটি খসড়া নীতি প্রণয়ন করা হচ্ছে। রাজ্য গুণগত শিক্ষার উন্নয়নে NCERT পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি পরিবর্তন করা হয়েছে। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিভিন্ন স্তরে নতুন নতুন প্রকল্প সংযোজন ও সংস্কার সাধন করা হয়েছে। এগুলি হলো সুপার 30, কেন্দ্রীয়ভাবে প্রস্তুত এই প্রশ্নপত্রের পরীক্ষার ব্যবস্থা, শিক্ষাবর্ষ পরিবর্তন, প্রি বোর্ড পরীক্ষা প্রথার প্রচলন, ত্রিপুরা বিজ্ঞান গণিত মেধা অন্বেষণ পরীক্ষা প্রচলন, বছর বাছাই পরীক্ষা, বিদ্যালয় কর্মসূচি পরিবর্তন, লকডাউনের সময় অনলাইনে ক্লাস বন্ধে ত্রিপুরা নামে শিক্ষামূলক কেবল চ্যানেল মাধ্যমিক বিদ্যালয়কে ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর, নতুন দিশা প্রকল্পের সূচনা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু, চিফ মিনিস্টার মেরিটাল অ্যাওয়ার্ড প্রদান, বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম, ককবরক সাহিত্য চর্চা, বাইসাইকেল প্রদান সহ যে যুগান্তকারী ঘটনা সেটা ত্রিপুরা এখন সহজেই চট্টগ্রাম বন্দরে মাল্টিমিডিয়া লজিস্টিক হাব এবং রেলওয়ে অ্যাওয়ার্ড তৈরি করা হবে। এর ফলে রাজ্যের সার্বিক অর্থনৈতিক বিকাশ ঘটবে এবং ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলের গেটওয়েতে পরিণত হবে। আগরতলা আখাউড়া রেলপথ নির্মাণের কাজ চলছে। এই রেল লাইনে নিশ্চিন্তপুরে একটি রেল অ্যাওয়ার্ড এবং নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশের ফেনী এবং বিরুলিয়ার মধ্যে রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে বিদেশ মন্ত্রক এবং রেল মন্ত্রকের সাথে আলোচনা হবে। এই বিষয়ে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পুরনো রাবার গাছ থেকে নিয়মিতভাবে কাঠ উৎপাদনের ক্ষমতা রয়েছে ত্রিপুরার। প্রতি বছর প্রায় 30,000 গাছ ম্যাচিউর হচ্ছে। এই ক্ষেত্রে প্রায় 400 কোটি টাকার মতো আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সঙ্গে কর্মসংস্থান সুযোগ রয়েছে। বর্তমানে বয়স্ক রাবার গাছগুলিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কাঠ এবং আসবাবপত্র তৈরির ক্ষমতা রয়েছে TFDCর কাছে। আগামী 30 বছরের বিশাল সংখ্যক রাবার গাছ পুরনো হয়ে যাবে। সেই বিষয়টি লক্ষ্য রেখে রাজ্য সরকার রাবার কাঠ ভিত্তিক বাণিজ্য যেমন ফার্নিচার, প্লাইউড কারখানা স্থাপন উৎসাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া এই ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে রাবার কাঠ ভিত্তিক শিল্প স্থাপনের জন্য বিশেষ শিল্পনগরী স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পর্যটন ক্ষেত্রে স্বদেশ দর্শন প্রকল্পের 7টি স্থানে পর্যটকের জন্য বিভিন্ন সুবিধা তৈরি করা হচ্ছে। নারকেলকুঞ্জ, ছবিমোড়া, জম্পই হিলে পর্যটক আবাস তৈরি করা হচ্ছে। ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়নে 37 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আরো উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকের আকর্ষণ করার জন্য প্রচেষ্টা চলছে। অমরপুর থেকে ছবিমোড়া, যতনবাড়ি থেকে মন্দিরঘাট পর্যন্ত রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে। ইকো ট্যুরিজমের ক্ষেত্রে বড়মোড়া ইকো পার্ক, সিপাহীজলা অভয়ারণ্য, ক্যাপানিয়া ইকো পার্ক, ভাঙ্গাচড়া এবং মৈত্রী পার্কের উন্নয়নের পর্যটন দপ্তর এবং বন দপ্তরের যৌথভাবে কাজ করে চলছে। চা পর্যটনের প্রসারের জন্য রাজ্য সরকার একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যাতে চা পর্যটকদের সুবিধার্থে চা বাগান এলাকার রিসর্ট নির্মাণের জন্য জায়গা অ্যালটমেন্ট দেওয়া যায়। কোভিড অতিমারির আগে 2018-19 এবং 2019-20 সালে রাজ্যে পর্যটক আগমনের হার প্রতি বছর 10% বৃদ্ধি পেয়েছিল এবং এবছর সেই সংখ্যা 2 লেন থেকে 4 লেনের করিডোরে উন্নীত করা হচ্ছে। রাস্তার কাজ আগামী 2022 সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী 2022 সালের মধ্যে শহরে বসবাসকারী যোগ্যতা সম্পন্ন সকল গরিব অংশের জনগণের পাকা বাড়ির সংস্থান করে দিতে রাজ্য সরকার প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করছে। রাজ্যে মোট 85,735টি PMAY আরবান প্রকল্পে অনুমোদন হয়েছে। 59,428টি বাড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে এবং 43,956টি বাড়ি চলতি আগস্ট আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার কোটি টাকা প্রশিক্ষণপ্রাপ্ত রাজমিস্ত্রি, সুতার মিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন
পেশার কাজের দক্ষতাকে নিশ্চিত করতে কুমলগের নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে আরো উন্নতি করার হবে এবং সেই সকল ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি গ্রামীণ যুবকদের যারা বর্তমান ক্ষেত্রে কাজ করছে তাদের দক্ষতা বৃদ্ধি করবে। অনুরূপে অন্যদেরও সরকারের 70,000 টাকা ব্যাংক ঋণ প্রদানের উদ্যোগ নিচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র দেশের মধ্যে ত্রিপুরা ষষ্ঠ রাজ্য যেখানে লাইট হাউস প্রজেক্ট রূপায়িত হচ্ছে। এই প্রকল্পে উদ্বোধনীমূলক ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে দীর্ঘস্থায়ী উচ্চ গুণমান সম্পন্ন বহুতল বিশিষ্ট বিল্ডিং এর কাজ 1000 ফ্ল্যাট তৈরি করা হবে। লাইট হাউস প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। উল্লেখ করা আবশ্যক যে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপের ফলেই লাইট হাউস প্রকল্পের প্রতিটি ইউনিটের কেন্দ্রীয় সহায়তার পরিমাণ 3.5 লক্ষ টাকা থেকে বেড়ে 6.5 লক্ষ টাকা হয়েছে। এই প্রকল্পে নিউজিল্যান্ডের কারিগরি প্রযুক্তি ব্যবহার করে নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। এছাড়া আগরতলা বিভিন্ন স্থানে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট এজেন্সি টুডার এবং ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের অধীনে 1500টি ফ্ল্যাট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। স্মার্ট সিটি প্রজেক্টের বিভিন্ন কাজ রূপায়ণের নিরিখে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে আগরতলা প্রথম স্থানে রয়েছে। কোভিড-19 পরিস্থিতিতে ব্যবসার মন্দা ভাব কাটিয়ে ওঠার জন্য শহরের ছোট দোকানিদের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা চালু করেছে। বাকি সকলের দোকানিদের ধাপে ধাপে এই প্রকল্পের আওতা আনা হবে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা গ্রামীণ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। দোকানদারদের ট্রেড লাইসেন্স দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিমা আর্থিক সহায়তার সুযোগ করে দিতে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে দোকানদারগণ 60 বছর পূর্ণ হলে মাসিক 3,000 টাকা গ্রামীণ এলাকায় এই প্রকল্পের আওতায় আনা হবে। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে রাজ্যের সকল নগর স্বশাসিত সংস্থা উন্মুক্ত স্থানে মুক্ত ওপেন ডেফিনিশন ফ্রি ওডিএফ হিসাবে ঘোষিত হয়েছে। রাজ্যের ভোক্তাদের নির্ভরযোগ্য এবং গুণগত বিদ্যুৎ পরিষেবা দিতে প্রথম এই রাজ্যে বিদ্যুৎ সেক্টরে পরিকাঠামো উন্নয়ন বিশ্ব ব্যাংক এডিবি এবং অন্যান্য সংস্থা থেকে 4,594 যোজনা সৌভাগ্য রূপায়িত হয়েছে। 417.53 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ধাপে। দ্বিতীয় ধাপে ডিডিইউ জিজেওয়াই রূপায়িত হচ্ছে 354.64 কোটি টাকা ব্যয়। সম্প্রতি রাজ্য সরকার ওয়েন্ডিংকে খুব কম খরচে পুনর্বিত প্রসবের সংখ্যা 79.9% থেকে বেড়ে হয়ে 34.55 লক্ষ টাকা কমিউনিটি ফান্ড এবং 225.8 লক্ষ টাকা ব্যাংক ঋণ প্রদান করা হয়েছে। যেসব স্বসহায়ক দল এনপিএ ভুক্ত হয়েছে তাদের মধ্যে গ্রামীণ এলাকার বন্ধের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফলে এই এনপিএ ভুক্ত ব্যাংক ঋণ 2021 সাল মার্চ পর্যন্ত 2 দিনের নিরুৎসাহী করে দেয়। 3টি ব্লকে ব্যাংক থেকে 7 দিনের মধ্যে, ক্লাস্টার লেভেল ফেডারেশন থেকে 5 দিনের মধ্যে এবং গ্রামীণ সংস্থা থেকে মঞ্জুর করার জন্য পাইলট বেসিস এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইপলাইনে পানীয় জল সুবিধা, বিদ্যুৎ সংযোগ, টয়লেট, গাড়ির রাস্তা, বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি পরিষেবা সহ মৌলিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলিকে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, যাতে আমাদের সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের দর্শন অনুসারে গ্রামের কোনো পরিবার পিছিয়ে না থাকে। প্রধান স্বরূপ নগদ অর্থমূল্য 4 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা দেওয়া হবে। যেসব গ্রাম এই প্রকল্পে 100% রূপায়িত হবে সেই গ্রামকে এই ইনসেন্টিভ। পরিবার যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। কৃষি, মৎস্য চাষ, প্রাণী পালন ইত্যাদি প্রাথমিক ক্ষেত্রের কাজের মাধ্যমে গ্রামীণ মানুষের জীবনের মান উন্নয়ন, স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ফল, সবজি চাষ, পোলট্রি ফার্মিং, মৎস্য চাষ, পশুপালন এবং ফুল চাষে সহায়তা করা হবে। 2021-22 থেকে 2023-24 সময়ে এই প্রকল্পে প্রায় 6 লক্ষ গ্রামীণ পরিবার উপকৃত। ভিলেজ স্কিম নামে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে 2021-22 অর্থ বছরের জন্য
6.05 কোটি টাকা এবং 2022-23 সালের জন্য বিধায়কদের নির্বাচিত এলাকার প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজ কমিটিগুলিকে মডেল ভিলেজ গড়ে তোলা, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখে যাতে অন্য গ্রাম পঞ্চায়েতের বা ভিলেজ কমিটিগুলির অনুসরণ করতে পারে। মূল্যায়ন কমিটি 3টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি নির্বাচিত করবে এবং তাদের প্রথম পর্যায়ে কাজকর্ম সম্পাদনের নিরিখে 1 কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে সম্পন্ন করার পর 2 কোটি টাকা ইনসেন্টিভ দেওয়া হবে। নিজের চাষের যে স্বীকৃতি প্রদান করবে তারা বিভিন্ন আর্থিক সংস্থা থেকে ঋণ, বীমা, বিপর্যয়ের ত্রাণ এবং সরকারি বিভিন্ন পরিষেবা এবং সহযোগিতা নিতে পারবে। 1,25,000 বর্গাদার এর ফলে উপকৃত হবেন এবং সহজ ঋণের সুবিধা পাবেন। রাজ্য সরকার ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিস টু সিটিজেন্স অ্যাক্ট 2020 অ্যান্ড ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিসেস টু সিটিজেন রুলস 2020 গঠন করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিকদের পরিষেবা প্রদানের জন্য 101টি পরিষেবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুনির্দিষ্ট পরিষেবাগুলির তালিকা জেলা শাসক এবং মহকুমা শাসক কার্যালয়ের সামনে ফ্ল্যাগ এবং নোটিশ বোর্ডে প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকার নাগরিকদের অভাব ও অভিযোগকে স্বচ্ছ এবং দক্ষ প্রশাসনিক নীতির মাধ্যমে নিষ্পত্তি করতে চায়। তাই রাজ্য সরকার 1905 নাম্বারটিকে চিফ মিনিস্টার হেল্পলাইন নম্বর হিসেবে চালু করতে সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে নাগরিকদের অভাব অভিযোগ সহজেই নিষ্পত্তি করা যাওয়া সম্ভব হবে। পাইলট বেসিসে এই পরিষেবা ধলাই জেলায় চালু করা হবে এবং অভিযোগ ছাড়াও হেল্পলাইনের নম্বরের মাধ্যমে নাগরিকদের সরকার বিভিন্ন কাজকর্ম এবং ঘোষণা সম্পর্কে প্রশ্ন, জিজ্ঞাসা, পরামর্শ এবং প্রতিক্রিয়া জানতে পারবেন এবং অতি কম সময়ের মধ্যে বাকি সব ডিস্ট্রিক্টগুলির মধ্যেও সেই সেবা প্রদান করা হবে। রাজ্য সামগ্রিকভাবে ই-গভর্নেন্সকে বিভিন্ন স্তরে প্রমোট করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বর্তমানে 47টি পরিষেবা ই-ডিস্ট্রিক্ট বা ই-ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম অনলাইন প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত 141টি পরিষেবা এন্ড টু এন্ড ডিজিটাইজেশন করা হয়েছে। রাজ্য প্রশাসনের স্বচ্ছতা এবং সরকারি কাজে দায়বদ্ধতা বৃদ্ধি করার লক্ষ্যে 18টি দপ্তর এবং অফিসে অফিস চালু করা হয়েছে। তাছাড়া জাগ্রত ত্রিপুরা মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে রাজ্যের সাধারণ জনগণ সরকারি বিভিন্ন কল্যাণমূলক স্কিম এবং পরিষেবা সম্পর্কে বিস্তৃত তথ্য জানতে পারবেন। এর মাধ্যমে 193টি স্কিম অনলাইন বোর্ড করা হয়েছে। এখন পর্যন্ত রাজ্যে 1204টি কমিউনিটি সার্ভিস সেন্টার চালু হয়েছে এবং 2015-16 সালে মোট চালু কমিউনিটি সার্ভিস সেন্টার সংখ্যা ছিল মাত্র 394টি। এর ফলে প্রতি সিএসসিতে একজন ভিলেজ লেভেল এন্টারপ্রেনার মাসে 10,000 থেকে 40,000 টাকা আয় করতে পারে। প্রযুক্তি ভিত্তিক ক্ষমতায়নের জন্য 2020-21 অর্থ বছরে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা রাজ্যে 7,274 জন কলেজ ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের স্মার্টফোন কেনা বাবদ 5,000 টাকা করে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্য সরকারের ব্যয় হয়েছে 3.64 কোটি টাকা। এই অর্থ বছর সরকারি কলেজের ফাইনাল ইয়ার আরো 15,000 ছাত্রছাত্রীকে এই সুবিধা দেওয়া হবে। সেজন্য এই অর্থ বছরের বাজেটে 7.50 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে কোন রাজ্য সুবিধাভোগীদের সংখ্যা 2018-19 থেকে 2020-21 অর্থ বছরে এমএসএমই প্রকল্পে 63%, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা 52%, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা 34%, অটল পেনশন যোজনা 3.13%, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 96.69% বৃদ্ধি পেয়েছে। 2015-16 থেকে 2020-21 বার্ষিক ক্রেডিট প্ল্যান 65.41% বৃদ্ধি পেয়েছে। রাজ্যে মাথা পিছু গড় আয় 2017-18-তে ছিল 1,04,444 টাকা এবং 2020-21 তা বেড়ে দাঁড়িয়েছে 1,31,128 টাকা। জিডি রেশিও 2017-18 শেষে ছিল 48%, 2020-21 তা বেড়ে দাঁড়িয়েছে 54%। রাজ্যে আইন শৃঙ্খলা পরিবেশ সামগ্রিকভাবে উন্নতি লাভ করেছে। 2019 এর তুলনায় 2020 সালে
সড়ক 2.4% এবং অপহরণ 20.3% কমেছে। তার জন্য আমি রাজ্য পুলিশ ব্যবস্থাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রাজ্যের জন্য একটি ফরেন্সিক ইউনিভার্সিটির অনুমোদন পাওয়া গেছে। আমি এই উপলক্ষে জানাতে চাই যে ত্রিপুরা পুলিশ সিটিজেন ফাইন্যান্সিয়াল সাইবার ফ্রডের রিপোর্টিং এর অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম গ্রহণ করা হয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোনো প্রতারণার ঘটনা ঘটলে সময় নষ্ট না করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি $15,05,260 অথবা 112 টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন। জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে এবং শিল্প উদ্যোগে উৎসাহ দিতে ত্রিপুরা আইটি ও আইটিআই স্টার্ট আপ স্কিম 2019-এর আওতায় রাজ্যের যুবাদের পরিকাঠামোগত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ভারত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী 5 জুলাই 2021 তারিখে ত্রিপুরা স্টার্ট আপ সপ্তাহ এর সূচনা করেন। সমস্ত টেকনিক্যাল এবং ডিগ্রি কলেজগুলিকে স্টার্ট আপ ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করার জন্য রাজ্য সরকার শীঘ্রই নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক চালু করবে। স্টার্ট আপকে উৎসাহ দিতে কলেজগুলিতে ইনকিউবেটর তৈরি করা হবে। এনজিআই প্রকল্পে স্থানীয় সমস্যা চিহ্নিত করে উদ্ভাবনীমূলক ব্যবস্থা সেগুলি সমাধান করতে এবং প্রযুক্তি ভিত্তিক সমস্যা সমাধান আবিষ্কার করতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হবে। আসুন এই বিশেষ মুহূর্তে আমরা সকলে অঙ্গীকার করি, আমরা নিঃস্বার্থভাবে আন্তরিকতা এবং একতার সাথে কাজের মানসিকতা নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে ত্রিপুরাকে দেশের মধ্যে সমৃদ্ধ ও আদর্শ রাজ্য হিসাবে গড়ে তুলব। আসুন আমরা দেশের একতা ও অখণ্ডতাকে রক্ষা করি এবং সমাজের সমস্ত অংশের নাগরিকদের মধ্যে শান্তি ও সৌভ্রান্ততার বন্ধন গড়ে তুলি। আমি এই পবিত্র লগ্নে আবারও একবার এখানে যারা একত্রিত হয়েছেন তাদের এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ। को discover key of the Quran based human. আজকের প্যারেডে প্যারেড কমান্ডার শ্রী এইচ.এস. ডার্লং, কমান্ডেন্ট 5th ব্যাটালিয়ন জিএসএফ, প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী রাজদীপ দেব, ডেপুটি কমান্ডেন্ট 8th ব্যাটালিয়ন জিএসএফ কে প্যারেডের দায়িত্ব অর্পণ করে মাঠ থেকে প্রস্থান করছেন।
Parade second in command, Sri Rajdeep Dev, Deputy Commandant, 8th Battalion DSS. আজকের প্যারেডে অংশগ্রহণকারী ক্লাসগুলোকে সঙ্গে নিয়ে অত্যন্ত সুসজ্জিতভাবে মাঠ থেকে প্রস্থান করছেন। আমাদের পরবর্তী কার্যক্রম ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান। दिनैनि पेरेड पालनानै फायथार सामं फायजाखा पेरेड कमान्डार मदाम एचएस गार्डन कमान्डर फिफ्थ बाटालियन डीएसएस पेरेड मोनबायै बसखांगाव फायै नारवाय प्रोग्रामनि थानि गन्थुनो नावै बिनि दागि बुंबायनो ताबु सेकेंड इन कमांड पेरेड कमान्डार मदाम राजदीप डिप्यूटी कमांडर एट बाटालियन डीएसएस बन थानि बारगा यात्रा खालामदै मानथावनि अंगाय थांगा ताबु second in command, parade commander, Comrade Naik Platoon Roko.